দুপুর একটা খবর দিন ভরে শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হবে। বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন আদালতে, বিধাননগর আদালতে আবেদন পুলিশের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হলো। তার কারণ হলো যে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু জানাননি আদালতে। বিধাননগর আদালতকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু জানাননি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে। অনুপ, সময় দেওয়া হয়েছিল একটা নির্দিষ্ট সময়, কিন্তু তার মধ্যেও বিডিও কিছু জানাননি। তারপর এবার কি পদক্ষেপ নিতে চলেছে পুলিশ? কারণ গ্রেফতারি পরোয়ানার জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। ভিডিও প্রশান্ত বর্মন তার গ্রেপ্তারি পরোয়ানার জন্য ইতিমধ্যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিধাননগর এসিজিএম আদালত সেখানে কিন্তু আবেদন করা হয়েছে এবং এক্ষেত্রে তাকে বলা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতেই বলা হয়েছিল 72 ঘন্টার মধ্যে তিনি যেন বিধাননগর আদালতে আত্মসমর্পণ করে। সেক্ষেত্রে তিনি কোনো রকম 72 ঘন্টার মধ্যে যেমন আসেননি, তার পাশাপাশি কোনো সদুত্তর দেননি। পাশাপাশি দেখা গেল তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে দেখা হলো 72 ঘন্টা অতিক্রান্ত হওয়ায় বিডিও প্রশান্ত বর্মন তিনি কিন্তু কোনো রকম সদুত্তর কোর্টে জানাননি বা তিনি কিন্তু কোনো উত্তর দেননি। এর পরিপ্রেক্ষিতেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিধাননগর আদালতের এসিজিএম এর কাছে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে। তার কারণ হাইকোর্টের যে নির্দেশ ছিল একেবারে 72 ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। এক্ষেত্রে দেখা গেছিল পরপর যে 3 দিন 72 ঘন্টা যখন অতিক্রান্ত হয়ে যায় পুলিশের পক্ষ থেকে গতিবিধি নজর রাখা হচ্ছিল বিডিওর। পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু একেবারে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করলেন না, হাজির হলেন না। তিনি কি করলেন? তিনি একেবারে কলকাতা হাইকোর্টের যে নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো এবং এই বিষয়ে কিন্তু যেহেতু 72 ঘন্টা অতিক্রান্ত হয়েছে এবং আদালতকে তিনি কোনো কিছু জানাননি, সেই কারণেই পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু আবেদন করা হয়েছে এবং গোটা গতিবিধি পুলিশের পক্ষ নজর রাখা হচ্ছে। এখন হাইকোর্টে যে নির্দেশ ছিল সেই নির্দেশ কিন্তু তিনি কোথাও অমান্য করেছেন এমনটা বলা হচ্ছে এবং গোটা যে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আগের থেকেই খোঁজখবর রাখা হয়েছিল। যখনই 72 ঘন্টা অতিক্রান্ত হলো তিনি জামিনের যে বিরোধিতা করে খারিজ করে মামলা করলেন সুপ্রিম কোর্টে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল বিধাননগর পুলিশের পক্ষ থেকে আবেদন করা হলো একেবারে বিধাননগর এসিজিএম আদালতের কাছে। বেশ অনু। আর সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তিনি মাস্টারমাইন্ড, তিনি অপরাধে মুখ্য ভূমিকা নিয়েছেন, কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 26 নভেম্বর বারাসাত আদালত তার আগাম জামিন মঞ্জুর করে। 22 ডিসেম্বর মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর আগাম জামিন খারিজ করে হাইকোর্ট। কেস ডায়েরি দেখে ছত্রে ছত্রে কড়া মন্তব্য হাইকোর্টের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে লিখেছেন, খুন হওয়া ব্যক্তিকে দত্তাবাদের দোকান থেকে অপহরণ করতে দেখেছেন যারা, সেই প্রত্যক্ষদর্শীদেরও বয়ান নিয়েছে তদন্তকারী এজেন্সি। মারধরের প্রত্যক্ষদর্শী রয়েছেন, একজন আহত প্রত্যক্ষদর্শী রয়েছেন যিনি ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে তার বিবরণ দিয়েছেন, কিভাবে মারধর করা হয়েছে তারও বর্ণনা দিয়েছেন। এমন সাক্ষী আছেন যিনি আহত প্রত্যক্ষদর্শী চিকিৎসা করেছেন, দেহ নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। যে সিসি ক্যামেরা ফুটেজ আছে তা প্রত্যক্ষদর্শীদের বয়ানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছেন আহত সাক্ষী। সাক্ষীদের বয়ান বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে অভিযুক্তই মাস্টারমাইন্ড এবং তিনি এই অপরাধে মুখ্য ভূমিকা নিয়েছেন। ম্যাজিস্ট্রেটের কাছে তিনি তার পরিচয় প্রকাশ করেছেন। তথ্য খতিয়ে দেখে বোঝা যাচ্ছে অভিযুক্তই সহযোগীদের জোগাড় করেছিলেন এবং তার সরকারি পদকে কাজে লাগিয়ে অপরাধটি ঘটিয়েছিলেন। মিথ্যের জাল বুনে তদন্তকে ভুল পথে চালানোর চেষ্টা করেছিলেন। বারাসাত আদালতের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ। সেই মামলা নির্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ লিখেছেন, আশ্চর্যজনকভাবে 26 নভেম্বর রায় দেওয়ার সময় পরস্পর বিরোধী কারণের উল্লেখ করে সেশনস কোর্ট। আদালত যদিও মেনে নিয়েছিল মামলাকারীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা গুরুতর এবং তদন্ত অনেক দূরে গিয়েছে, তা সত্ত্বেও অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করা হয়, কারণ অভিযুক্ত পশ্চিমবঙ্গের একজন আমলা, ফলে তাকে হেফাজতে রাখার দরকার নেই। সাক্ষ্য প্রমাণের বিশ্লেষণে উঠে আসছে অপহরণ করতে নীলবাতির গাড়ি ব্যবহার করেছিল অভিযুক্ত। এই কাজে তাকে সাহায্য করেন একাধিক ব্যক্তি। অপহরণের পর আক্রান্ত ব্যক্তিকে বেআইনিভাবে নিজের নিউ টাউনের বাড়িতে আটকে রাখেন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী অপহৃত ব্যক্তিকে নাগাড়ে মারধর করা হচ্ছিল তার বয়ান নেওয়ার জন্য। প্রবল মারধরের জেরে সন্ধ্যায় তিনি জ্ঞান হারান, তারপর মৃত্যু হয়।
ময়নাতদন্তের রিপোর্টে মৃতের শরীরে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। অভিযুক্তের আচরণে স্পষ্ট সরকারি ক্ষমতার বলে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিলেন তিনি। আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন, এমনভাবে গোটা ঘটনাটি ঘটিয়েছিলেন যা আইন শৃঙ্খলা ব্যবস্থার একেবারে গোড়ায় আঘাত করেছে। সহযোগীরা হেফাজতে, আর যার নেতৃত্বে গোটা ঘটনাটি ঘটেছে তাকে যদি আগাম জামিন দিয়ে দেওয়া হয় তাহলে সেটা বিচারের নামে প্রহসন হবে, তাও শুধুমাত্র এই কারণে যে তিনি একজন WBCS অফিসার। বোঝাই যাচ্ছে তদন্ত প্রক্রিয়াকে বেলাইন করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত, কিন্তু বিমানের টিকিট এবং বিমান সংস্থা দেওয়া তথ্যে স্পষ্ট ঘটনার পর অভিযুক্ত এবং তার সহযোগীরা উত্তরবঙ্গে পালিয়ে গিয়েছিলেন। কোনো জঘন্য অপরাধের মামলায় আগাম জামিন বা জামিনের আবেদনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় খতিয়ে দেখে আদালত। উত্তর 24 পরগনা সেশন জজ এবং বিধাননগরের ACGM যে রায় দিয়েছেন তাতে পর্যাপ্ত কারণ দেখানো হয়নি। বহু তথ্যকে এড়িয়ে যাওয়া হয়েছে এই রায়ে, তাই রায়টি খারিজ করা হলো। আগাম জামিন খারিজ। সোমবার এভাবেই আগাম জামিন খারিজ করে হাইকোর্ট। বিচারপতি নির্দেশ দেন 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতে হবে। আমার স্বামীকে প্রশান্ত বর্মনই হত্যা করেছে। আমি হাইকোর্ট করেছিলাম, হাইকোর্ট পরে আমকাকু সে ধমকা চমকা করলা, হাইকোর্ট পরে ও জামিন খারজ হয়েছে, তেণু করি হাইকোর্টকে ধন্যবাদ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার এমনই দাপট যে এখনো রাজগঞ্জের কেউ তার বিরুদ্ধে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। তাদের বক্তব্য, এই বিডিওর বিরুদ্ধে মুখ খোলা মানেই বিপদ ডেকে আনা। নিউজ 18 বাংলা। প্রেমে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে খুন, কলেজ ছাত্রকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। হাসপাতালে 1 মাস মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার মৃত্যু হয় তরুণীর। আর এরপরেই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর, আগুন। অভিযুক্ত যুবক পলাতক। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, এখানকার রঘুদেবপুরের বাসিন্দা চন্দ্রানী নস্কর, কলেজ ছাত্রী। প্রেমে ব্যর্থ হয়ে তাকে বিষ খাইয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল প্রতিবেশী যুবক বিশাল নস্করের দিকে। বৃহস্পতিবার ভোরে এই যুবক ও তার আত্মীয়দের বাড়িতে ভাঙচুর চালানো হয়, বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। অভিযুক্তর বাড়িতে ক্ষোভের আগুন, আর নিহত ছাত্রীর বাড়িতে বুক ফাটা কান্না। কম্পিউটারে যেতে, কম্পিউটার থেকে আমার মেয়ে বাড়ি এসেছে, ঘুমিয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, খালি বমি হচ্ছে। ও বলছে মানে ও মা আমার তুমি এতে নিয়ে চলো, ডাক্তারখানা নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার মানিককে নিয়ে চলে গেছি। তখন ও বলেছে কি ছিল আমি জানিনি, সবুজ রঙের ওই আমার খাইয়েছিল। তখন ওনারা বলে ওটা বিশাল। ঠাকুরপুকুর কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী চন্দ্রানী, তার প্রতিবেশী বিশাল নস্কর। অভিযোগ, চন্দ্রানীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন বিশাল, কিন্তু বারে বারেই তা প্রত্যাখ্যান করেন কলেজ ছাত্রী। এরপরেই ষড়যন্ত্র। পরিবারের দাবি, গত 25শে নভেম্বর এলাকার একটি কম্পিউটার সেন্টারে যান চন্দ্রানী। ফেরার পথে দেখা হয় বিশালের সঙ্গে। অভিযোগ, চন্দ্রানীকে অন্তত একবারের জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে অনুরোধ করেন বিশাল। সেই কোল্ড ড্রিঙ্কসেই মেশানো ছিল বিষ। বিশ্বাস করে সেই কোল্ড ড্রিঙ্কস খান চন্দ্রানী। বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন, মা বাবাকে গোটা ঘটনা জানান। সেদিনই চন্দ্রানীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিং হোমে, সেখান থেকে দক্ষিণ কলকাতার বাঙুর হাসপাতালে। প্রায় 1 মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। বুধবার রাতে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর নামে চন্দ্রানীকে বিষ খাইয়েছিল বিশাল। এ নিয়ে বারুইপুর থানায় তারা অভিযোগ জানান, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বিশাল সেটা জানতো কম্পিউটারটা কখন ছুটি হয় কি হয়। ও সেই সুযোগ নিয়ে যখন আমার মেয়ের ছুটি হয় সেই সময় ও গিয়েছিল, গিয়ে আমার মেয়েকে ভুল বুঝিয়ে নিজে হাতে বিষটা কিনে খাইয়ে দিয়েছে। আর আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করলো। আজকে 1 মাস হয়ে গেল, একজনকেও অ্যারেস্ট করলো না। তরুণীর মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত বিশাল এবং তার আত্মীয়ের বাড়িতে এদিন ভাঙচুর চালানো হয়, লাগিয়ে দেওয়া হয় আগুন।
তিনখানা তালা মারা ছিল, তালাগুলো সব ভেঙেছে, ওরা ভেঙে গাড়িটাকে টেনে বের করছে, দুখানা সাইকেল ফের পুরো চিমনি এসি কিচ্ছু নেই, পুরো পুরো নতুন গাড়ি ফাড়ি সব পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। খড়দায় গোষ্ঠী কোন্দলে মারধর, কাউন্সিলরের সঙ্গে দল করতে রাজি না হওয়ায় মার, দলীয় কর্মীকে বাঁশ বন্দুকের বাট দিয়ে মার, রাস্তায় ফেলে মারধরের পর শূন্যে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত। अजय मोरी, क्रिस राजभर, छोटा कल्लू के लड़का, फिर शिवा राजभर, आज 2-3 जन लोग के दोस्त रोहित पटवा, आज सब दोस्तों কি দিয়ে মেরেছে তোকে? बांस दिए, मेशिনের बांस दिए। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কাউন্সিলরের অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে, কাউন্সিলরের কি বক্তব্য? দেখো, টিটাগড় পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিং এর সঙ্গে দল করতে হবে এমনটি কিন্তু চাপ দেওয়া হয় এই রোহিত রাম বলে তৃণমূল কর্মীকে, এবং যখন সে রাজি না হয় তখনই কিন্তু সে যখন রাত্রিবেলা বাড়ি থেকে বেরোয় তখন বেরোনোর সময় কিন্তু মানে বিকাশ সিং এর যে ঘনিষ্ঠ অজয় মরিয়া সহ অন্যান্য যারা দলবলের লোকজন তারা কিন্তু আগে বাস দিয়ে বেধড়ক মারধর করে, বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় এবং সেখান থেকে পালানোর সময় শূন্যে গুলি চালায়, এমনটা কিন্তু অভিযোগ করছেন রোহিত রামের মা। এবং এই ঘটনায় সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর বিকাশ সিং, এবং এই কথা তিনি বলেছে দলকে কালিমালিপ্ত করার জন্য, বদনাম করার জন্য এই সমস্ত অভিযোগ করা হচ্ছে। অভিযোগ করা হয়েছে খড়দহ থানায় এবং অভিযোগের ভিত্তিতে গোপন অভিযান চালিয়ে অজয় মরিয়া সহ 3 জনকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। আর তাদের পারাপুর আদালতে পাঠানো হবে। বেশ। विकास सिंह के लड़का आया है, वो बोला है कि विकास सिंह के थी में टीम में चलो, वो बोला नहीं हम नहीं जाएंगे, तब उसको 4 मिलकर भी बात से मारा है भी और गोली भी चलाया है, पूरा बदन चूर दिया है दम। घर के पास नहीं हुआ, नारकुल बगान में हुआ है। अजय और 4-5 जन थे, विकास के इशारा से उसको मारा है, वो बोला हम नहीं जाएंगे इसीलिए उसको मारा है। विकास कौंसिलर है यहाँ टीएमसी করে। তো খড়দার ছেলে, তোর ওয়ার্ড হচ্ছে 15 ওয়ার্ডের কাউন্সিলর বা এমএলএ বা যারাই আছে দায়িত্বে, তার থেকে আপনার আগে জেনে নিন যে তৃণমূল কর্মী কি আছে কিনা। আমাদের দলের বদনাম করে তো লাভ নেই। মা যদি বলে যে আমার ছেলে তৃণমূল কর্মী, তো তৃণমূল কর্মী হয়ে গেল। আমাদের দলের লোক বলবে না যে তৃণমূল কর্মী আছে না বিজেপি কর্মী আছে না সিপিএম না পাবলিক আছে, এটা আমার দলের লোক বলবে। মারধর অভিযোগ নিয়ে আমি কিছু বলবো না। এবার যে খবরের দিকে নজর রাখবো, শপিং মলে ঝুলন্ত দেহ, এগরায় শপিং মলের কর্মীর রহস্য মৃত্যু, শপিং মলের ভিতরেই উদ্ধার ঝুলন্ত দেহ, আজ ভোরে যুবকের দেহ উদ্ধার। কি কারণ, প্রাথমিক তদন্তে কি উঠে আসছে, কেন এই দেহ উদ্ধার হলো, কি কারণে, আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে জানাবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো তমস্যা, একেবারে ঘটনার এখনো তদন্ত শুরু চলছে, তবে বিষয়টি যেখানে শপিং মল, একবারে এগরা শহরের মধ্যে একটি বড় নামকরা শপিং মল, সেই শপিং মলের কর্মী যেখানে একেবারে উপরে ছাদে একেবারে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, সেই উদ্ধার ঘিরেই কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়ায়। যেহেতু শপিং মলে অনেক কর্মী রয়েছে, সেই কর্মীদের মাঝখানে এই যে কর্মী মৃত্যু, যেখানে পশ্চিম মেদিনীপুরের যুবক অসীম সাহু নামে ওই যুবক, তার মৃত্যুকে নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছে স্থানীয় এলাকা সহ প্রশাসন এই মৃতদেহ উদ্ধার করেছে, উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। তবে পিএম রিপোর্ট আসার পরে তার বিষয়টি জানা যাবে। তবে সবই মিলে যেখানে আতঙ্ক, যেখানে শপিং মলের মধ্যে এই একটি বড় ধরনের ঘটনা, যেখানে যুবক দীর্ঘদিন ধরে এই শপিং মলে কাজ করে, তারপরে তার ঝুলন্ত দেহ সকালে এই উদ্ধারকে কেন্দ্র করে পরিবার সহ এলাকার সবাই কিন্তু আতঙ্কিত এবং ধোঁয়াশার মধ্যে রয়েছে। এই ঘটনা এখনো কিন্তু পরিষ্কার জানা যায়নি যে কি করে মৃত্যু হলো। তবে ঝুলন্ত দেহ যেখানে একেবারে মাটিতে পা লাগানো অবস্থায় তার কিন্তু ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটা ছাদের উপরে টপ ফ্লোরে, সেই দেহ উদ্ধার করে এগরা থানার পুলিশ। মৃতদেহ তদন্ত পুলিশ ময়না তদন্ত রিপোর্ট এলে বিষয়টি জানা যাবে। তবে এখন পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়, তবে পুরো বিষয় কিন্তু তদন্ত করছে এগরা থানার পুলিশ। বেশ, এখানে কাজ করতো, সবই ঠিক ছিল, কিন্তু কি করে হঠাৎ মারা গেল আমরা তো জানি না, কিন্তু ইয়ার তদন্ত আমরা দরকার। এর মোবাইলে যে ওটিপি পড়ে গেছে ওটা খুলে লক খুলে কার সাথে কথা বলছে না বলছে, সেটা খুলে জেনে নিয়ে তার উপরে একটু দোষারোপ করতে হবে। আমরা থানায় কমপ্লেন নিশ্চয়ই করা হয়েছে। ক্যানিং মহকুমা হাসপাতাল, সেখানে
জটিল অস্ত্রোপচার। হাসপাতালের পথে অতিরিক্ত রক্তক্ষরণ প্রসূতির। সংকটজনক প্রসূতিকে ভর্তি নেয়নি নার্সিংহোম, সংকটজনক অবস্থায় মহকুমা হাসপাতালে ভর্তি। তারপর কি হলো জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ রয়েছে। অনুপ, গত কয়েকদিন আগেই ক্যানিং মহকুমা হাসপাতালে ঝুড়ি এলাকার পাল্লা চরপাড়ার এক বাসিন্দা ফরিদা মোল্লা প্রসব যন্ত্রণা নিয়ে কিন্তু তিনি আসেন এবং যখন তার অবস্থার অবনতি হয় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে ভর্তি না নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে মাতৃমা বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার এতটাই অবনতি হয় সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছে। এরপরে ক্যানিং মহকুমা হাসপাতালে মাতৃমা বিভাগের চিকিৎসক সুতোষী বন্ধ সহ বিভিন্ন চিকিৎসক এবং নার্সরা তাকে তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় তার অপারেশন করতে হবে এবং সেই অপারেশন করে তার কিন্তু শিশুকন্যা কিন্তু জন্মদাতা যায় বলে এমনই কিন্তু চিকিৎসকরা জানান। তবে তার অবস্থা এতটাই অবনতি হয়েছিল তারপরে তাকে কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু ক্যানিংয়ের শিশুদেরকে ভর্তি রাখা হয়। এরপরে মা এবং শিশু সুস্থ হয়। তবে এই বিরল অস্ত্রোপচার কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে প্রথম। ক্যানিং মহকুমা হাসপাতালের বিরুদ্ধে বারবার বিভিন্ন রোগী ও রোগীর পরিবারের মানুষজন কিন্তু বিভিন্ন অভিযোগ করছিল, কিন্তু গত কয়েকদিন আগেই যে জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগ এবং একদিকে পরিবারের লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক পেতে কর্মরত নার্সদের যেমন একদিকে সফল অস্ত্রোপচার এবং সুস্থ আছেন দুজনেই, বেশ ভালো। এই টাইপের পেশেন্টের ওটি করা খুবই ঝুঁকিপূর্ণ, যেখানে আমাদের কাছে ব্লাড ছিল না এবং দেখা যায় আমাদের অনুমান সঠিক রাপচার ইউটেরাসই হয়েছিল। জ্বরের থেকে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে প্রচুর ব্লাড ছিল। বাচ্চাকে আমরা কোনোভাবে বাঁচাতে সক্ষম হই এবং সঙ্গে সঙ্গে আমরা জ্বরেও বাদ দেওয়ার ডিসিশন নিই, মানে রেফার করার কোনো জায়গায় ছিল না। 10-15 মিনিট পরে যদি আমরা ওটি শুরু করতাম হয়তো ফেরাতে পারতাম না। 3-4 দিনের মধ্যে রুগী রেসপন্স করতে শুরু করে এবং আস্তে আস্তে রুগী যে খারাপ থেকে ভালো দিকে আস্তে আস্তে আসতে থাকে। খুব শরীর অসুস্থ ছিল, এখানে এসেছি, ডাক্তারবাবুরা তাড়াতাড়ি করে আমাকে সিজার করে বাচ্চাটা মানে বাঁচিয়েছে, আমাকে বাঁচিয়েছে। আর কি আমি মানে অজ্ঞান অবস্থা খুব মানে ক্লান্ত হয়ে পড়েছি। আপনি এবং আপনার বাচ্চাদের জন্য সুস্থ আছেন? হ্যাঁ, এখন খুব সুস্থ আছে।